বাবা ছোটবেলায় মারা গেছে, আমার বাবার কথা মনে নেই। আচ্ছা, আর আমার মা ছিল ওকে। আর ভাইয়েরা ছিল। তো ভাইয়েরা তো আমরা পিঠাপিঠি ভাই বোন, কেউ ইনকাম সোর্স ভালো ছিল না। আমার বাবার কিছু সম্পত্তি ছিল, এটুকুই যথেষ্ট। 10 ভাই বোনের ওই- মধ্যে আপনি ছোট সবার। হ্যাঁ, আমি সবার ছোট। আমি যখন 6 থেকে 7-এ উঠছি তখন আমার মেজো ভাইয়ের বউ, আমার ভাবি, তারই আত্মীয় আমার হাজবেন্ড। তো একদিন হঠাৎ করে আমার মাকে বলে যে ওকে বিয়ে দিলে ভালো ছেলে আছে। হুম। তো কোথায় ছেলে? আমারই ভাই ঢাকাতে বাড়ি টাড়ি আছে, এরকমের অবস্থা শান্তি ভালো। ও তো একটু চলাফেরা স্টাইলিস্ট করে, তাহলে ও ঢাকাতে মানাই থাকতে পারবে, ও ভালো হবে। ঢাকায় তাইলে- বাড়ি আছে এটা বলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঢাকাতে বাড়ি আছে। তো এরপরে আমার ভাইয়েরা বলল যে ঠিক আছে, বিয়ে তো দিতে হবে, ঠিক আছে, যদি ভালো ছেলে হয় তাহলে দেখেন, আপনারও ননদ আর আমাদেরও বোন, তো হুম। ভালো হইলে দেখেন। হুম। আপনার যেহেতু আপনার জানাশোনা, আপনার মামাতো ভাই, তো আপনার চিনে পরিচয়। জি। বলছে হ্যাঁ ভালো, কিন্তু 2 ভাই আর 5 বোন, 1 বোন মারা গেছে, 4 বোন আছে, এ বড় ছেলে। আর বাবাও ভালো চাকরি করে, এয়ারপোর্টে চাকরি করে। তো এরপরে দেখাশোনা 1 সপ্তাহের ভিতরে আমাদের বিয়ে হয়। আচ্ছা। 1 সপ্তাহের ভিতরেই আমাকে এক শুক্রবার দেখতে যায়, পরের শুক্রবারে আমাকে বিয়ে হয়ে নিয়ে আসে, ঢাকাতেই নিয়ে আসে। তো যখন আমার বিয়ে হয়েছে তখন আমার মা ভালোই অনুষ্ঠান করে আমার মার সাধ্য সামর্থ্য যতটুকু হয়েছে দিছে। তো এদিকে আমার হাজবেন্ড কিছু করতো না, সে বেকার ছিল। আচ্ছা। তো আমাদের বিয়েটা হয়েছে এইভাবে যে আমার ননদের হাজবেন্ড এবং আমার ফুফাতো দেবর, হুম। তাকে দেখাইয়া বিয়েটা হয়েছে ও, যে এই ছেলে আর এই কোম্পানিতে চাকরি করে। তখন চিত্রা একটা লোশন কোম্পানির ছিল, এখন আছে কিনা বলতে পারি না। তো বলছে এখানে চাকরি করে। তো আমার ভাইয়েরা যখন দেখতে আসছে, ছেলে দেখায় নাই, বলছে ও অফিসে চলে গেছে, ও তো নাই। তো এইভাবে ঘুরে ফিরে আইসা পড়ছে। তো আমার ভাবির উপরে ডিমেন্ড করিয়া যে তাহলে তার যখন মামাতো ভাই, তো ভালো, আমার তো বাবা নাই, ভাইরাও অতটা ইয়া করে না। তো এভাবে করে বিয়ে হলো। তো এরপরে দেখি কি যে সে বেকার, সে কিছু করে না। ওই অফিসে যদি একজন ড্রাইভারের দরকার হয়, তখন আর কি তারে আমার ওই ননদের হাজবেন্ড ডাকে। হুম। ওই অফিসে আমার ননদের হাজবেন্ড কাজ করে। তো সে ডাইকে নিত যখন আর কি লোকের দরকার হইতো এক্সট্রা। তো এইভাবে ঘোরাফেরা করে। তো আমার তো অতটা বয়স না, আমিও তো ছোট মানুষ। এরপরে এদের ফ্যামিলিও বড়, আর ঢাকা শহরে আইসা, আমি গ্রামের মেয়ে, ঢাকা শহরে আইসা আটকা পড়ে গেছি। আমার ভালো লাগতো না, আমি কান্নাকাটি করতাম। এরপরে আমাকে একবারে সে প্রথম থেকে 10 দিন পরে নিতে আয়, যে ঢাকা শহরে বিয়ে হয়েছে, এত দূরে সবাই যাব, একটা খরচের ব্যাপার স্যাপার, তো কয়েকদিন থাকুক, এরপরে নিতে আসি। তো আমার যখন নতুন অবস্থায় আমার কেমন জানি তাদের ভালো লাগতো না, এবং আমার হাজবেন্ডেরও তার মা যেটা বলতো সেটাই, মার কথা মতো। হুম। তো আমি যে তার নতুন বউ, আমার সাথে যে কিভাবে একটা আচরণ করা, কিভাবে একটা ওটা তার ভিতরে নাই। আচ্ছা। তো আমি না তখনই দেশে যেয়ে খুব কান্নাকাটি করতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না। তো কান্নাকাটি করতাম যে আমারে এত দূরে বিয়ে দিছে, কেমন জানি লোকটা, তো ভালো লাগে না আমার। তো আমার মা ওটা কেয়ার করতো যে আমি তো সবার ছোট, তাহলে আমি এত কান্নাকাটি কেন করি। আর আমার হাজব্যান্ডকে দেখলে আমি ভয় পাইতাম। হ্যাঁ। তো এরপরে মা জিজ্ঞাসা করতো কি সমস্যা, আমি কই আমার না যাইতে ভাল লাগে না, কেমন জানি আমার ওইখানে থাকতে ভাল লাগে না। তো আমার ভাই বলে কি যে তো ছোট মানুষ, বিয়ে হয়ে গেছে, আর কোনোদিন তো তোমাকে ছাড়া থাকে না, এই জন্য ওর হয়তো থাকতে ভালো লাগে না। তো তুমি এই ব্যাপারে ওকে কিন্তু আশকারা দিও না। ছোট মানুষ, তুমি যদি এখানে থাকতে আশকারা দাও তাহলে আর শ্বশুর বাড়ি যাইতে চাইবে না। হুম। তো থাকতে থাকতে সয়ে যাবে, ঢাকা খোলামেলা থাকছে, গ্রামের বাড়ি খেলাধুলা করছে, এখন আটকা পড়ে গেছে, ওর ভালো লাগে না। তো এইভাবে করে মনে করেন 2-3 মাস থাকছি। 2-3 মাস থাকার পরে আবার আমি কান্নাকাটি করছি যাওয়ার জন্য, আমি মায়ের কাছে যাব, আমি এখানে থাকবো না। এবার আমার শ্বশুর আমাকে দিয়ে আসতো, শ্বশুর দিয়ে এসে আবার মনে করেন সপ্তাহ বা 15 দিন পরে আবার শ্বশুর গিয়া নিয়ে আসতো। আর আমার হাজবেন্ডের চলাফেরাটাও অতটা ভালো ছিল না,
যে একটা স্ট্যান্ডার্ড ভাবে চলা, ঢাকা শহর বাড়িঘর আছে এরকমের যে চলাফেরা ওরকম আর না, সে একটু উগ্রপন্থীর লোক। এই জন্য আমার তেমন একটা ভালো লাগতো না। আর মনে করেন চোখ দুটো লাল লাল, আমার দেখলে খুব ভয় লাগতো। তো এইভাবে মনে করেন 5-6 মাস হয়ে গেল। 5-6 মাস হওয়ার পরে আমি কনসেপ্ট হইলো আমার এই বাচ্চা পেটে। তো এখন না আমি শুধু কান্নাকাটি করি, আমার ভালো লাগে না, আমার শরীর খারাপ লাগে, আমার খাইতে ইচ্ছা করে না, আমার বমি আসে। এইভাবে করতে করতে কান্নাকাটি করতে করতে তো আমার শ্বশুর খবর দিল আমার বাইরে যে তালই আমি তো এখন যাইতে পারবো না, তো আপনার বোন থাকতে চায় না, আয়সা নিয়ে যান, আবার গিয়া কয়দিন থাকুক, তারপরে আবার আমি গিয়ে নিয়ে আসবো। তো এইভাবে করে আমি অসুস্থ খাওয়া দাওয়া করতে পারি না। এরপরে আমার এক ননদ, মানে যেই ননদের হাজবেন্ডের ইয়াতে আমার বিয়ে হয়েছে, ওই ননদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নেওয়ার পরে টেস্ট করার পরে বলছে আপনাদের সুখবর, কিন্তু আপনাদের যেহেতু আপনাদের ভাবি তো বাচ্চা মানুষ, এ কাজটা তো ঠিক হয় নাই। যাই হোক, এখন আপনারা সাবধানে থাকবেন, এর প্রতি যত্ন নেবেন। তো এই কথা শোনার পরে আমি কান্নাকাটি শুরু করে দিছি, আমি কিভাবে কি করব, এটা কেন হবে, এটা কিভাবে হবে, এভাবে আমি প্রশ্ন করি। তো এরপরে আমার ভাই আইসা আমাকে নিয়ে গেল দেশে যাওয়ার পরে মনে করেন আমার স্বামী বেকার, তেমন একটা আমাদের কেয়ার করে না, সে তার মায়ের কথা মতো চলে, তার যখন মন চায় সে ঘরে আসে, না মন চায় না আসে, সে বাইরে থাকে, এভাবে করে। মানে সে বিয়ের আগেও যেভাবে কইরা আসছে, তো বিয়ের পরেও সেটাই করতেছে। তাকে বিয়ে করছে যে সে ঘরে আসবে, সে কাজবাজ ঠিক মতো করবে, কিন্তু তার ভিতরে সেটা নাই। সে যে এখন একজন বাবা হতে যাচ্ছে, সে অনুভূতি তার নাই। তো সে আগে যেভাবে চলে আসছে ওভাবেই সে চলতেছে, তখনও কিছু করে না, কাজকর্ম করে না না। তখনও সে কিছু করে না। তো এরপরে মনে করেন ওই যখন যেই কাজে কেউ ডাকে ওই কাজ করে। এমনি সে রেগুলারলি একটা চাকরি বাধা করা সেটা সে করে ঢাকাতে না। কি বাড়ি ছিল? হ্যাঁ, ঢাকাতে বাড়িতে কোথায় আছে, কোথায়? এয়ারপোর্ট। এয়ারপোর্টের কোথায়, কোন এলাকায়? এয়ারপোর্টে রেল লাইনের ওই পারে মোল্লারটেক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন তো। এরপর মনে করেন আমার শ্বশুর বিমানে চাকরি করে এয়ারপোর্টে। তো এরপরে তো বাচ্চা পেটে, এখন আমি অসুস্থ, দিনে দিনে আরো অসুস্থ হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে পারতেছি না। এরপরে আমার ভাইকে খবর দেওয়ার পরে আমার ভাই এসে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এরপর কয়দিন পরে ওর বাবা গেছে, ওর বাবা যাইয়ে 2-3 দিন থেকে চলে আসছে, আমি আর আসি নাই। তো আমার ভাবিরাও বলে যে ছোট মানুষ, দেখো তুমিও নাকি তেমন একটা কেয়ার করো না, তুমি এরকমের করো, আমরা তো জানি যে তুমি ভালো একটা চাকরি করো, কিন্তু এটা যাই না, আমরা তো বিয়ে দিছি, এখন তুমি স্বামী, তুমি যদি চাকরি না করো আর যদি কাজ বাজ না করো, তোমার যদি ইনকাম না থাকে, তাহলে সে বউয়ের মূল্যটা কেমন থাকে। হ্যাঁ, তো এদিকে মনে করেন আমার শাশুড়ি নাকি আমাকে পছন্দ করতো না। এটা মনে করেন আমার শাশুড়ি আর শ্বশুর দুইজনে মানে ইয়া কইরা আমার শ্বশুর আমাকে পছন্দ করে নিছে, আর আমার শাশুড়ি চাইছিল তার বোনের মেয়ে আনতে তার ছেলের জন্য। তো এখন আমি যেটা মনে করি, হয়তো সেজন্য আমার স্বামী এরকমের করতো আমার সাথে, বা সে তার মায়ের কথা শুনতো, মা যেভাবে বলতো সেইভাবে চলতো। তো এরপরে তো আমি দেশে যাওয়ার পরে এভাবে করতে করতে আমার হাজব্যান্ড 2-3 বার গেছে, যাইয়ে আসছে, আমি আর আসি নাই, আমি আসতে চাই না, কান্নাকাটি করি। এবার আমার মা বলে যে ঠিক আছে, বিয়ে তো আমি দিছি। আমার ভাইয়েরাও রাগারাগি করে, কেন যাবে না, কেন যাইতে চাবে না, এরকম রাগারাগি করে। তো আমার মা বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ছোট মানুষ, এখন যেহেতু বাচ্চা কাচ্চা হবে, থাক আমার কাছে, আর এই অবস্থায় তো মেয়েরা মায়ের কাছেই থাকে, তো আমার কাছেই থাক। যদি আল্লাহ ভালো করে, সুস্থ করে, তখন আস্তে ধীরে বুঝ হবে, তখন আরো একটু বয়স হবে, বাচ্চার মুখ যখন দেখবে তখন তার অন্য রকমের ফিলিংস হবে, সে এমনিতেই সাইডেই শ্বশুর বাড়ি যাবে। তো এইভাবে করতে করতে মনে করেন আমার ছেলেটা হইলো। এর ভিতরে আমার স্বামী মনে করেন যে যাইতো, কিন্তু আমার জন্য একটা সে লাল সুতাও নিয়ে যাইতো না, সে সম্পূর্ণ তার মায়ের পরামর্শ। যখন যা দরকার হইতো, একটা খাবার জিনিসের দরকার হইলে আমার শ্বশুর সেটা বহন করতো। তো এইভাবে মনে করেন এখন বাচ্চা হয়েছে, বাচ্চা ওর যখন 11 দিন বয়স, তখন আমার দেশের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি বরিশাল কাশীপুর, তো ওখানে আমার এক চাচা শ্বশুর থাকতো, আর এমনি চাচতো চাচা আশেপাশে। তো ওর 11 দিন যখন বয়স, তখন ওই বাড়ির আমার এক চাচা শ্বশুর মারা যায়।
তো মারা যাওয়ার পরে আমার হাজব্যান্ড গিয়া আমাকে নিয়ে আসে যে আমার কাকা মারা গেছে, এখন তো তোমার যাইতে হবে। তো আমার মা ভাবি এরা বললো যে ঠিক আছে যাও, তুমি কান্নাকাটি করো না, তোমার যদি ভালো না লাগে তুমি বলবা, আমরা গিয়ে নিয়ে আসবো, যেই যাও আচ্ছা একজনে গিয়ে নিয়ে আসবে। তো তুমি কান্নাকাটি করবা না, আর তোমার শ্বশুর যেহেতু তোমার সাথে আছে, তোমার কিসের ভয়, কিসের চিন্তা, যা কিছু দরকার হয় সে না দেয় না দেখ, তুমি তার কাছে বলবা। তো আর এখন তো বাচ্চা হয়েছে, এখন সে চেঞ্জ হয়ে যাবে, হুম। সমস্যা নেই, মানুষ এক সময় এক রকমের থাকে না। তো এরপর মনে করেন সেই চাচা শ্বশুর দেশের বাড়ি গেলাম, যাওয়ার 2-3 দিন পর আমার হাজবেন্ডই নিয়ে আসলো ঢাকাতে। হুম। ঢাকাতে নিয়ে আসলো, সেই একই আপনার বাচ্চার অবস্থা। তখন বয়স কত? মনে করেন 15 দিন হয়েছে। 15 দিন। নাম কি রাখলেন? ওই দিন নাম রাখা হয়েছে ওই সময়? হ্যাঁ, ওর জন্মের সাথে সাথে যখন আমার ভাইয়া ফোন কইরা বলছে, তারপরে ওর বাবা, ওর দাদা, ওর চাচাতো দাদা তারা গেছে, তারাই নাম রাখাছে। আমার দাদি, আমার শাশুড়ি নাকি ওর দাদি নাম রাখছে তানভীর হোসেন। তানভীর হোসেন। ওকে, হ্যাঁ, ঠিক আর আছে। আমার আম্মা রাখছে, ওর জন্ম হয়েছে রবিবার, এই জন্য ওর নাম রাখছে রবি। রবি, ঠিক আছে। তো আমার গেল, আমার তারপর? আম্মা রাখছে রবি। জি, তারপর? এরপরে তো আসলাম, আসার পরে ওই সেই একই অবস্থা। এদিকে আমিও তো মনে করেন ছোট মানুষ, ঘুমাইতে পারি না, আমারও অশান্তি লাগে। আপনার তখন 13-14 বছর বয়স যখন আপনার বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হুম। এর মনে করেন আমার আর সংসারের কাজও আমার করতে হয়। ওই যে আমার শাশুড়ি যে আমাকে পছন্দ করতো না, ওইটা তো আমি বুঝতাম না যে সে আমাকে পছন্দ করতো না। তা আমাকে আনার পরে আমার শ্বশুর বলছিল যে তো আমার আরো কয়টা মেয়ে, 4টে মেয়ে আছে, আর তুমি একটা মেয়ে, আমার মেয়েদের থেকে তোমার বয়স কম, তুমি হয়তো সম্পর্কে বড় ভাবি, কিন্তু তোমার বয়স কম, আমি সেটা মানি। আপনি ওখানে গিয়ে রান্না বান্না করে ঘর সংসার করতেন? হ্যাঁ, কতজন মানুষের রান্না বান্না করতে হতো? ওখানে মনে করেন আমার 4টা ননদ, হ্যাঁ। তারপর ননদের হাজবেন্ড, তারপরে বড় ননদের 2টা বাচ্চা, সব মিলে কতজন? শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড। এই সবগুলো মানুষের রান্না বান্না আপনার করতে হতো? হ্যাঁ, আমার করতে হতো তখন। 13-14 বছর বয়স, খেয়াল করবেন কিন্তু, বাচ্চা আছে একটা কোলে। হ্যাঁ, হ্যাঁ, তখন লাকড়ির চুলে রান্না করতে হতো। আচ্ছা। তো আমার জীবনে তো আমি মনে করেন দেশের বাড়ি থাকলেও আমি মায়ের ছোট, আবার ভাবিরা আছে, আমার তো কখনো কাজ করতে হতো না, আমি তো ঘুরতাম আর খাইতাম। জি। এরপরে মনে করেন যে ওই রান্না করতে হইতো, যে ওই যে কাঠের লাকড়ির চুলায় যে ভুসি গাদাইয়া রান্না করে না, হ্যাঁ। যে গুড়ি দিয়া, কাঠের গুড়ি, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো তো আমি পারতাম না, তো ওগুলো আমার করতে হইতো। জি। আমি কেন রান্না বসাইতো, আমার 5 ঘন্টা আমার রান্না হইতো না, চুলা জ্বলতো না, আমি চুলা ফুগাইতে ফুগাইতে লাল হয়ে যেতাম। বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনি গেলেন, তারপর গিয়ে দেখলেন আপনার হাজবেন্ড আগের মতোই। হ্যাঁ, হ্যাঁ, আগের মতোই। তো এখন মনে করেন এখন আমার বাচ্চার দুধেও হয় না, এখন বাচ্চার আলগা খাবার খাওয়াইতে হবে, এখন আমার স্বামী তো ইনকাম করে না, কি করবে? এরপরে সব দায়িত্ব আমার শ্বশুরেরই। তো আমার শ্বশুরও মাঝে মাঝে আমার স্বামীকে রাগ করতো যে এখন বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে শাদি করাইছি, এখনো আমি তোরেও পালমো, তোর বউও পালমো, বাচ্চাও পালমো, হ্যাঁ যা তুই ঘর থেকে বের হয়ে যা। শ্বশুর এগুলো বলতো এটা? করতো আমার, হ্যাঁ শ্বশুর বলতো, এগুলো করতো আমার শাশুড়ির উপরে রাগ কইরা, যে তোকে ভালো বানানোর জন্য বিয়ে করছি, তোর মায়ের এগেনস্টে যাইয়া তোর মা যেটা চাইছে আমি সেটা করতে দেই নাই, তোর ভালোর জন্য, হ্যাঁ, আর তুই এখনো সেইটাই করো। তা আমি অনেক কষ্ট করে মনে করেন যখন বাচ্চাকে আলগা খাবার খাওয়াইতাম, আমার শ্বশুর তখন মিলবিটা দুধ ছিল, হুম, হুম, হুম। হ্যাঁ, 1 প্যাকেট 1 পোয়া দুধ এনে দিলে আমার ননদরা সেটা হিসাব দিত যে এটা 2 দিন খাওয়াবেন, 1 পোয়া দুধ 1 পোয়া দুধ, ছোট বাচ্চাকে? হ্যাঁ 2 দিন খাওয়াবেন। 1 পোয়া দুধ বেশি খাওয়ানো লাগে না, সুজি হয়। এরপর মনে করেন আমার স্বামীর কামাই না, সে ওই অবস্থায় চলতেছে যে তার যে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা চালাইতে হবে, তার ওরকমের কোনো ফিলিংস নেই। তার মা যেটা বলে, মা যদি বলে যে তুই এনে বসে থাক, সে বসে থাকবে, সে কোনো কাজ করবে না। বড় হইতেছে, আরো বাড়তেছে, আমার বুকের দুধে হয় না। এরপর আমি কি করতাম, মাঝে মাঝে আমার মেজো ননদের আবার ছোট মেয়ে আছে, ওর বয়স তখন 6 মাস, 1 বছর হয়ে গেছে, আমি যে 6 মাসের পাইছি, তো ওই বাচ্চারা যে সুজি খাওয়াইতো, আমি মাঝে মাঝে ওর সুজি যে খাওয়াইয়া বাচ্চা থাকতো, ওগুলো আইনা পানি গরম করিয়া মিলাইয়া পাতলা করিয়া খাওয়াইতাম, আবার মাঝে মাঝে ভাত রান্না করিয়া ভাতের মার খাওয়াইতাম। এইভাবে করতে করতে মনে করেন সে ওই যে কোম্পানিতে মাঝে মাঝে গিয়ে চাকরি করতো, ওই কোম্পানি থেকে বিদেশে লোক নিবে। আচ্ছা। বিদেশের লোক নিবে, এখন সেও ইন্টারভিউ দিছে, আমার সেই ননদের হাজবেন্ড দেওয়াইছে যে তুই তোর ভালো ড্রাইভিং করতে পারো, তাহলে তুই ইন্টারভিউ দে দেখ। তো বিদেশে যখন পাঠায়, এখন সেই ইন্টারভিউ দিল, জি। সে ড্রাইভিং এ পাশ করলো,
পাশ করার পরে এখন সে বাহিরে যাবে, এখন তো টাকা পয়সার দরকার। এরপরে আমার মার কাছে গিয়া বলল যে আমি তো বেকার, কিছু করি না, তো আপনার মেয়ে তো কত কথাই শুনে, আমার মা বোনরা বলে, তো কিছু টাকা দিলে আমি বাহিরে যাব। এটা কাকে বললো? আমার মাকে। আচ্ছা। এরপরে আমার মা বলে যে তোমার কত টাকা লাগবে, যেহেতু তুমি কোম্পানি থেকে যাচ্ছ, তো খরচটা তো বেশি লাগার কথা না। হ্যাঁ হ্যাঁ কোম্পানি বহন করবে, তো কি রকমের টাকা লাগবে? যে আমার ইয়া করতে, পাসপোর্ট টাসপোর্ট করতে লাগবে, আর কিছু কাপড় চোপড় নিতে লাগবে, হ্যাঁ লাখানি টাকা হলে হবে। হুম। তো এরপরে আমার মা কি করলো, আমার মা জমি বিক্রি করে তার 1 লাখ টাকা দিল। আচ্ছা। সেই কত সালের দিকে এটা? 99 সনে। ওরে বাবা, ওই সময় 1 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ। কোন দেশে যাচ্ছে? কাতারে? না, তাহলে কুয়েত। কুয়েতে। আচ্ছা। হ্যাঁ, তো এরপরে আমার মা বলছে যে কতদিন লাগবে, যে এখন যেহেতু আমি ইন্টারভিউতে টিকছি, আমার তো ভিসা আইসা গেলে আমি চলে যাব, তো আমি 13 নম্বর সিরিয়ালে আছি, হুম। তো তোমার কত দিনে লাগবে? হুম। যেহেতু আমার এই পরিস্থিতি, আমার স্বামী কিছু করে না, আমার এক পদ্ধত, আমার সন্তানকে 2 দিন খাওয়াইতে হয়, তাহলে আমি কষ্টে আছি না, আরও তো কান্নাকাটি করি, থাকতে চাই না। এরপরে আমার মা বলে ঠিক আছে, তোমার ব্যবস্থা হয়ে যাবে, তুমি ওদিক দিয়ে ব্যবস্থা করো। ওই সময় আপনার বাবা বেঁচে নাই? না, আমার বাবা তো আমি বলতে গেলে দেখি নাই। দেখেনি নাই? হ্যাঁ। আচ্ছা। এরপরে আমার মা জমি বিক্রি করে, তারপরে আমার মামা একজন সৌদি ছিল বাহিরে, তার কাছ থেকে এভাবে করে 1 লাখ টাকা দিছে। হুম। ওকে, সে চলে গেছে। সে চলে গেছে কবে? বাচ্চার যেদিন 1 বছর বয়স, 18 তারিখে, সে অক্টোবরের 19 তারিখে সকালে তার ফ্লাইট, ওকে। রাত্র 4টে উঠে সে চলে গেছে। এরপরে এখন আমার শাশুড়ি খুশি যে তার ছেলে নাই, হুম। এখন আমি একা। তো সে আমাকে অনেক নির্যাতন করত, কিন্তু আমার শাশুড়ি নিজে করতো না, সে করাইতো তার যে মেয়েরা আছে না, নাতিরা আছে না, ওদেরকে দিয়া। যেমন মনে করেন রান্না করতে গেলে সেখানে হিসাব করত, কোনখানে কতটুকু কি খরচ করছি, বা মাছ মাংসের টুকরাটা পর্যন্ত ননদরা গয়না দিত, হিসাব করে দিত কয়জন লোক, এভাবে করত। খাবারের সময় আমি ঠিকমতো খাবার পাইতাম না, এভাবে করতো। তো এই কেয়ারটা আমার শ্বশুর করতো। অনেক সময় দেখা যেত আমার শ্বশুর খাইতে বসলে সে তার খাবারটা আমার জন্য রেখে দিত, আর মেয়েদেরকে বলতো যে দেখ, ও তো সারাদিন কষ্ট করে, তোরা তো কেউ ওই কাছে থাকোস না, তো খাবার সময় একটু খেয়াল করে খাইস, ওর জন্য একটু রাখিস। আমি তো জানি যে তোর মা ওরে ভালোবাসে না, তোর মা ওরে কেয়ার করে না। যাও, কারণ যখন তোর ভাই নাই, তারপরেও তোর ভাই থাকতেও কিছু হয় নাই, এখন তারপরেও তোরা অন্তত পক্ষে নাতিটার জন্য একটু ভালোবাসিস। হুম। হ্যাঁ, সে তোদের একজন বংশধর, সে তোদের বংশ প্রদীপ, যে এই একটা ছেলে। তো আমার শ্বশুর এভাবে কেয়ার করতো, কিন্তু আমার শাশুড়ির দিনের দিন ওই অত্যাচারের মাত্রাটা বেড়েই যায়, কমে আর না। হুম। এরপরে মনে করেন আমার স্বামী গেছে 2-1 মাসে, আর টাকা টুকা পাঠায় নাই, গেল। এরপরে টাকা টুকা পাঠাইলে তার বাবার নামে পাঠাইতো, আচ্ছা। আর যাওয়ার সময় তার মা বইলে দিছে যে বউ যদি এখানে রাখতে চাও, আর বউ যদি এখানে থাকতে চায়, তাহলে আমি মা যেই কথা বলি সেই কথা কানে রেখে চললো, বউকে কখনো টাকা পয়সা দিব না, যা দরকার হয় আমি আছি, তোমার বাপ আছে। জি। হ্যাঁ। তো কিবরিয়া ভাই, আরেকটা কথা, যে বাচ্চা যখন হয়েছে, বাবা তো সন্তানকে কিছু দিতে পারে, তো প্রথম ঈদ বাচ্চা হওয়ার পরে, তো আমি বলি কি যে তোমার ছেলে, তুমি কি কিছু দিবা না ছেলেকে? ঈদ আসছে, এখন কিছু বলে না, কিছু না বলে, তা আমি তো তার জ্বালাই রয়েছি যে কালকে ঈদ, তুমি আমার ছেলের জন্য কিছু আনলা না, যে কেন? এখন আমাকে বলে কি, একটা নিঃশ্বাস ফেলায় বলে যে তুমি যা বলো, আমি যদি তোমার ছেলেকে কিছু আইনা দিই, তা ঘরে অশান্তি হবে, শান্তি হবে না। আমি তো অশান্তিতে আছি, আমার আর শান্তি কোথায়? তোমার সন্তানকে তুমি দিলে অশান্তি হবে, এইটা কেমন কথা? এটা কি মানে বিদেশ যাওয়ার পরে? বিদেশে যাওয়ার আগে। আচ্ছা। হ্যাঁ, যাওয়ার আগে। এরপরে সে একটা জামা নিয়ে আসছে, ওখানে কাছে মার্কেট,
সন্ধ্যার পরে একটা জামা নিয়ে আসছে, যেমন কালকে সকালে ঈদ, আজকে সন্ধ্যার পরে একটা জামা নিয়ে আসছে। তারও মন চায় যে তার সন্তানকে একটু কিছু দেখ, কিন্তু মায়ের ভয়ে দিতে পারতেছে না। আচ্ছা। এখন ওই শার্টটা কিনে নিয়ে আসার পরে আমার শাশুড়ি দেখেই আইনা তার মায়ের হাতে দিছে, আম্মা আমি এইটা আনছি ওর জন্য, আমার ছেলের জন্য। তুই টাকা কোথায় পাইছো? তুই যে কাজ করো না, তুই টাকা কোথায় পাইছো? কার কাছ থেকে ধার করছো? ধার করে আনো আর যা করো, আমি কিন্তু দিতে পারবো না, আমার কাছে জানি কেউ আসে না, এইভাবে কথা। এখন আমারে বলে যে দেখছো আমি কিন্তু কাজ করছি, রঙের কাজ করছি। সে তো এইখানে সেইখানে যখন যেটা পাইতো ওইটা করতো, যখন যে ডাকতো। যে আমি তখন জিজ্ঞাসা করছি যে আসলে আপনি টাকা কোথায় পেয়েছেন? কয় আমি কাজ কইরা রাখছি, একটা শার্ট আর কত টাকা, 150 টাকা। হুম। যাই হোক, এরপর আমার শ্বশুর বলে কি, মানে আমার শাশুড়ির জ্বালায় বলে তোর আনার দরকার কি ছিল, আমি আছি না, আমি তো আইনা দেবো, আমার একটা নাতি, আমি কি আইনা দেবো না? আমি তো আইনা দেবো, হুম। আমি তো আইনা দিছি, তোর আনার দরকার কি? তুই আইনা এখন বউরে এত কথা কেন শুনো? হ্যাঁ, সে আর কিছু বলে নাই। সে আমাকে বলে দেখো এই আমার মায়ের কথাগুলো তোমার জন্য শুনছি, তুমি চিল্লাচিল্লি করছো বিদে আমি শার্টটা আইনা দিছি, দেখছো যে আমি শার্টটা আইনা, আমার সন্তান, আমি শার্টটা আইনা দিয়ে আমার কত অপরাধ হয়েছে। তো কিবরিয়া ভাই, এই যে বিয়ের যে 2-3 বছর হয়ে গেছে বা যতদিনই হোক বয়স, আমার স্বামী কিন্তু আমাকে একটা সুতাও কিনে দিত না। হ্যাঁ, এরপরে তো গেছে, এখন তার ভিসা আসছে, সে গেছে বাইরে, সে কখনো আমাকে টাকা দিত না। তার মা যদি বলতো যে হ্যাঁ টাকা লাগবে, টাকা দাও, তাহলে টাকা দিত তার বাবার কাছে। তার বাবা আইনা তার মাকে দিত, তার মা যখন যা লাগতো যেতটুকু পরিমাণ তার কমে সময়টা ওভার করে কিনা দিত, এইভাবে চলতো। আর ওর দাদা মনে করেন মাঝে মাঝে চুপি চুপি দুধ টুধ আইনা দিত, তাদের দেখাইয়া দিত। সে বুঝতো যে এতে তো হয় না, যেভাবে আমার স্ত্রী মেয়েরা হিসাব করে, তো ও কোথায় যাবে, তো সে আইনা দিত। এভাবে করে মনে করেন ছেলে আস্তে আস্তে বড় হইল। সেই যে 99-তে গেছে অক্টোবরের 19 তারিখে, সে 3 সালে আসছে। 3 সালে আসছে, সে ওইখানে গেছে আপনার ক্যাপিটিসিটি কোম্পানিতে। তো বেতন টেতন যা পাইতো সে নিজে চলতো, আর কিছু কিছু পাঠাইতো বাবার কাছে। আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, সে আজও পর্যন্ত কোনো অ্যাকাউন্ট আমার নামে করে নাই কখনো। তো ওই টাকা মায়ের কাছে পাঠাইতো। এদিকে মনে করেন আমার বাচ্চার বয়স 5-6 বছর হয়ে গেছে। সে ওই যে 3 সালে গেছে আর আসে নাই। 3 সালে গেছে, 3 সালে যখন আসছে, আসার পরে মনে করেন সে যেদিন আসছে তখন তো বাচ্চা ছোট, 2-2.5 বছরের। তখন ওই ওর ফুফাতো ভাই বোন ওর বাবাকে মামা ডাকতো, ও মামা ডাকতো। ওর যে বাবা, ও তো আর সেটা বুঝতো না। ওরে বললো ওই যে সবাই মামা ডাকে, ওই যে আপুরা ভাইয়ারা মামা ডাকে, আমারও মামা। ঠিক আছে, তুমি যদি মামা ডাকে ভালো মনে করো ডাকো, যখন বুঝবো তখন বাবা ডাকবা। এরপরে কি স্যার, আমার স্বামী 3 সালে আসরে আজানের পরে আসছে, সন্ধ্যার আগে আগে। মানে বিদেশ থেকে? হ্যাঁ। কত বছর পরে? ওই যে 99-তে গেছে, 4 বছর পর, আর 3 সালে আসছে। তো আসার পর ওই 3 সালে আর কি বাড়ি করতেছে। আমার স্বামীরও কিছু টাকা হয়েছে, আমার দেবরও বাহি থাকে, তারও টাকা আছে। আবার আমার শ্বশুর 2000 সালে পেনশন পাইছে। এই টাকা টাকা মিলে এখন বাড়ি করতেছে, যে ব্যাংকে থাকলে তো খরচ হইবে আস্তে আস্তে, তার সাথে বাড়ি করলে এটার ইনকাম দিয়ে চলা যাবে। তো এইভাবে 3 বাপুতে মিলে জিলা বাড়ি করতেছে। তখন ওর বাবা এসে 3 তলার ছাদ দিছে। তো যেদিন ভাই আসছে সেদিন সারা রাত্র আমার শাশুড়ি আমার স্বামীর আমার কাছে আসতে দেয় নাই। সে ছাদে রাখছে, বাড়ির কাজ চলতেছে, রড পাহারা দিতে, রড চুরি হয়ে যায় এই জন্য। তা আমি তো ছেলে নিয়ে ঘুম, আমি আর বুঝতাম না যে আমার শাশুড়ি যে আগেও চায় না যে আমাদের স্বামী স্ত্রীর মিল থাকুক বা আমরা ভালো একটা হ্যাপি জীবন যাপন করি, ওটা সে কখনো চায় নাই। ওই যে তার স্বামীর সাথে সে বলছে যে আমি শান্তিতে থাকতে দেব না, সে তার জিতটাই বহল। তা আমার তো অত দূর বোঝার মতো বয়স হয় নাই, আমার তো অত দূর বোঝার ক্ষমতা নেই। তো এরপরে আমার যাক ভালো কথা, আমার শাশুড়ি যেটা বলে ওতেই আমি খুশি। কিন্তু এদিকে মনে করেন এত বড় সংসারে সম্পূর্ণ কাজ আমার করতে হয়। এর ভিতরে আমার শ্বশুর আমাকে হেল্প করে, মাঝে মাঝে সে থালাবাটি ধুইয়া দেয়, সে একটা কাজ কইরা দেয়। ঘরে দেখলো ময়লা সে নিজে ঝাড়ু দিয়ে দেয়। এইভাবে আমার শ্বশুর মারা গেছে, সে নাই,
এরপরে মনে করেন আসলো। এখন রাতটা তো ওভাবে গেল, সে সারা রাত্র নিয়ে মা ভাই বোন মা সবাই গল্প করলো। হুম, হুম। আমি তো রাতের বেলা উঠে উঠে কিছুক্ষণ পর পর দেখি সে এখনো রুমে আসে নাই। ঠিক আছে, সে তার মায়ের সাথে গল্প করে করুক, আমি আমার ছেলে নিয়ে ঘুমায় আছি। তো এরপরে এখন দেখা যায় কি যে ওই দিনের বেলাও যে মনে করেন আমার হাজবেন্ড আমার কাছে আসলে যে তার একটা ভালো লাগা, ওই জিনিসটা আমার শাশুড়ির সহ্য হয় না। তখনই সে ডাকাডাকি শুরু করে দেয়, হ্যাঁ এই কাজটা কর ওই কাজটা কর, বোর কোনো কাজ নাই, রুমে যাইয়ে ঢুকছো, এই করছো সেই করছো। তো একদিন মনে করেন বিকালবেলা আমার নিজে কানে আমি শুনে ফেলাইছি, আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে যে আচ্ছা তুমি কি এরকমের বয়সের ছিলে না? তুমি ছেলেটা এত 2-3 বছর পর বিদেশ থেকে আসছে, তুমি সারা রাত্র নিয়ে রাখলা ছাদে, এরপরে এখন একটু বউর কাছে আসতে দাও না, কথা বলতে দাও না, এটা কেমন? তোমার কি Right. এই বয়সটা ছিল না? আপনার হাজবেন্ডই বা শুনতো কেন ওনার মার কথা? মা যা বলতো সেটাই শুনতো সবসময়? মা যেটা বলতো সেটাই শুনতো, আর সে তার খালাতো বোনকে পছন্দ করতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। এখন মা বলতো যে ওই মেয়েই তোর জন্য আনবো, ওই মেয়েই তোর জন্য আনবো, যেভাবে হোক এরে তারাই দিব, এরে রাখবো না। ও ওকে। হ্যাঁ, এটা তোর বাপের পছন্দ, আমার পছন্দতে আমি তোরে বিয়া দেব, আমি ওই মেয়েই আনবো, আমার বোনের মেয়েই আনবো তোর জন্য। হুম হুম, তো এইভাবে এই জন্য এইটা মনে করেন কিবরিয়া ভাই আমি অনেক পরে জানতে পারছি, ওকে, ওই যেই মেয়ে পছন্দ করতো ওই মেয়ের কাছ থেকে। ঠিক আছে। তারপর কি হলো? শ্বশুর বললো? এরপরে মনে করেন দিনের বেলা সে এরকমের করতো। এরপরে সে মায়ের সাথে রাগ কইরা আমার দেশের বাড়ি চলে যায়, আমাদের বাড়িতে। হুম, মায়ের সাথে ঝগড়াঝাটি কইরা যে আমার মা কেন এমন করে, আমি এত বছর পর বিদেশ থেকে আসছি, আমার মা তো আমার বউয়ের সাথে মিশতেই দেয় না, কারণটা কি? আর সে আমি আমার বউয়ের পাশে বসলো আমার মায়ের জ্বালা হয়ে যায়, কেন এমন কেন করে? এই সে রাগ করিয়া আমার মায়ের কাছে গেছে, যাইয়ে বলছে যে আম্মা এই ব্যাপার, আমি রাগ করে আসছি। মনে করেন বিদেশ থেকে আসার 3-4 দিন পরে। হুম, এরপরে সে সপ্তাহখানে আমাদের ওইখানে থাকছে, থাকার পরে সে আসছে তার মামাতো বোনের কাছে মোহাম্মদপুরে, এই মোহাম্মদপুরেই শ্যামলী বাড়ি আছে। তো ওখানে আসছে, আসার পরে আমার এই মামাতো ননদের কাছে নালিশ করছে যে এই এই ঘটনা আমার আম্মা এই এই করে। তো আমার এই ননদের হাজব্যান্ডরে নিয়ে বাসায় আসছে, বাসায় আসার পরে আমার ননদের হাজব্যান্ড জিজ্ঞাসা করে যে ফুপা মা আপনি এরকমের কেন করেন? আপনি আপনার পছন্দ হোক বা না হোক, বউ তো আর দেখতে খারাপ না, বা আপনার এমন না যে ফুফায় গরিবের ঘরের মেয়ে টাইনে আনছে আপনার পছন্দ হয় নাই, এটা তো অপছন্দর কিছু না। আমরা তো দেখতেছি বউ বেশ ভালো, আপনার সংসারটা ম্যানেজ করে সে চলতে আছে, সে যদিও আপনার মেয়েদের থেকে বয়সে ছোট কিন্তু সম্পর্কে বড়, তারপরও গ্রামের মেয়ে চালু আছে, কাজ কাম সবই তো আপনার কইরা যাইতে আছে, তাহলে আপনি কেন এমন করেন? এইভাবে করতে করতে কিবরে ভাই সে 2 মাসের ছুটি আনছিল, সে মায়ের জ্বালায় আর থাকতে না পাইরা সে মনে করেন 15 দিনের মাথায় আবার চলে গেছে। সে আর থাকে নাই, 15 দিনের মাথায় আবার চলে গেছে। যাওয়ার পরে যখন গেছে তখন আমারে বলছে কি যে যদি আমার মায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমি থাকতে পারো ছেলেকে নিয়ে তাহলে থাইকো, আর যদি না থাকতে পারো তাহলে তুমি চলে যাও। এখন মনে করেন ওদিকে আমার বাবা নাই, আমার মা অসুস্থ, স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে। তো আমার মায়ের সেবা কে করে? আর আমার ভাইরা আছে, সবাই বিয়ে শাদী করছে, সবার সংসার আছে, সবারই মোটামুটি আয়। এখন আমি যে বাচ্চাটা নিয়ে যে বাবার বাড়ি যাই উঠবো, ওরকমের তো আমার টেক কেয়ার করার মতো আমার কেউ নাই, তাহলে আমি কোথায় যাব? আর এখানে যাই হোক আমার শ্বশুর তো আছে, আমার শ্বশুর আমার পাশে আছে, যাই হোক তার নাতির জন্য সেই দেখবে, আমার এত চিন্তা করার কিছু নেই। এইভাবে করে যে আর যদি আমি পারি তাহলে বাচ্চা নিয়ে আমি তোমাকে নিয়ে যাব, আর যদি না পারি তাহলে আমি আর জীবনে বাংলাদেশে আসবো না। এই কথা সে আমাকে বইলা গেছে। বিদেশে টাকা ইনকাম করতেছে, তো কেন সে প্রাইমারিতে পড়বে? তাকে একটু ভালো স্কুলে ভর্তি করা যায় না? আমি আমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করব, আমি প্রাইমারিতে দেব না। এইভাবে করতে করতে মনে করেন ওর যখন 6 বছর বয়স তখন স্কুলে ভর্তি করে। এখন দেখে যে আশেপাশের মানুষও খারাপ বলে, ওর সাথে যত বাচ্চারা তাদের স্কুলে দেয়, ওকে স্কুলে দেওয়া হচ্ছে না। এরপরে ওকে সেই বাড়ির কাছেই কেজি স্কুলে দেয়, মোল্লারটাক স্কুল, ওই স্কুলে দেয়। দিলেও মনে করেন যে ওর বাবা যে টাকা পয়সা পাঠায় ওর কোনো এক্সট্রা খরচ তারা দেয় না। স্কুলে মাস গেলে বেতন হইলে মনে করেন বেতনের বই দেখে তারা লেখা হিসাব করে তারা টাকা দেয়।
এইভাবে করে। যাই হোক, এইভাবে করতে 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 ওর বাবা তো ফোন দেয়, কথা বলে। হ্যাঁ, এর ভিতরে মনে করেন আগে তো চিঠির যুগ ছিল, ফোন টোন ছিল না, চিঠি দিতাম। তো ওই চিঠি দিলে তাদের কাছে চিঠি আসলে ওই চিঠি তারা পড়তো, তারপর আমাকে দিত যে চিঠিতে ছেলে কি লেখছে, আবার টাকা টোকা দিছে কিনা। এভাবে তারা পইরা চিঠি দেখা তারপর আমাকে দিত। যদি প্রয়োজন মনে করতো যে হ্যাঁ চিঠিটা দিব, তার স্বামী দিছে, তাহলে দিত। আর যদি প্রয়োজন না মনে করতো তাহলে তারা আমাকে বলতো না যে চিঠি আসছে। তো আবার নেক্সট টাইমে যদি 1 মাস 2 মাস পর আবার চিঠি দিত, তখন চিঠিতে বলতো যে তোমাকে আমি গত মাসে চিঠি দিলাম, তুমি তো চিঠি রিপ্লাই করলে না কেন? তা আমি তো জানতাম না। আমি আবার চিঠি দিলে তখন বলতাম যে আমি তো কোনো চিঠি পাই নাই, আমি তোমার চিঠির জবাব কিভাবে দিব? তো এইভাবে করতে করতে আমাদের ঘরেও ফোন আসছে, ল্যান্ড ফোন। তো ল্যান্ড ফোনে কিবরিয়া ভাই এরা করতো কি যে আর এক রুমে আর একটা ফোন লাগাইতো। ও মানে আড়িপাত্র। হ্যাঁ, ফোন লাগাইতো। তো আমি না লজ্জায় কিছু বলতাম না। তো কেমন জানি ওই যে আমাদের ঘরেরই বাচ্চারা হইচই করতো, ওই শব্দ পাইতাম। তা আমি বলতাম কি, আচ্ছা আপনি তো, আমি আপনি করে বলতাম, তো আপনি তো বিদেশে গেছেন সেই কত বছর হয়েছে আর আসেন না, তাহলে কি আপনি ওখানে বিয়ে টি করছেন নাকি? এই যে বাচ্চাদের হইচই শোনা যায়, তাহলে ওখানে আপনার বাচ্চারা আছে চেঁচামেচি করতেছে। তা হাইসা দিত, বলতো যা পাগল কি বলো। আমাকে হ্যাঁ এই যে বাচ্চাদের শব্দ হয়। কয় না, হয়তো তোমার ওখানে হয়তো ওরা ও আমার মানে এই ভাইদের বাচ্চা শব্দটা আপনার ফোনে চলে আসতো, পাস হ্যাঁ, হইতো। হ্যাঁ, ওই যে পাশ থেকে আড়িপাতা, পাশের হ্যাঁ রুমে, হ্যাঁ, হ্যাঁ, শুনতো। বুঝতে পেরেছি। তো এর ভিতরে একদিন আমি আর ওইটা বুঝতাম না, ওই বাচ্চাদের চেঁচামেচি ওইটাই শুনতাম, তারে প্রশ্ন করতাম, আমি আর কিছু বলতাম না। এরপরে আমার এক ভাগ্নি বলে যে মামি তুমি মামার সাথে কি বলো, আমার আম্মু খালামণিরা সব শোনে। আমি কই, কোথায় শোনে? কয় কেন, ওই যে ওই রুমে ফোন আছে না, মামা ফোন দিলে আম্মু খালামণি আমরা সবাই শুনি তুমি কি বলো। ও ইটস ভেরি ব্যাড। তো এইভাবে করতো। তো এই কথা আমি শোনার পরে আমি আর কিছু বলতাম না। আবার ওই মেয়ে বলছে কি, মামি আম্মুকে বললো না, তাহলে আমাকে মাইর দিবে। ঠিক আছে, বাচ্চা মানুষ বলছে, আমি তো জানতে পারলাম কথাটা। তো এরপরে ফোন দিলে আমি না কিছু বলতাম না, চুপ করে দাঁড়াই থাকতাম। তো বলতে কি, কি ব্যাপার, কিছু কথা বলছো না যে? আমি বলছি কি বলবো আপনিই বলেন, আমি শুনি, আমার কিছু বলার নাই। তো এইভাবে করতে করতে হয়তো বা সে বুঝতে পারছে যে হয়তো কোনো বাসায় কিছু সমস্যা, সমস্যা হচ্ছে। যে কোনো কথার ও জবাব দেয় না। হুম। সে বলে আমাকে বলতে, তার কিছু বলার নাই। আমি ওই যতদিন চিঠি দিতাম ওই চিঠিতে বলতাম, কিছু কিছু বলতাম যে এই সমস্যা, সব সময় তো মানুষ একরকমের থাকে না, তো চেঞ্জ হওয়া তো দরকার, ছেলের দিক তো কেয়ার করা উচিত। আমি আর কত কথা শুনবো, আমি আর তোমার ঘরের কাজের লোকের মতো কাজ আমি কতদিন করব? আমি তো তোমার স্ত্রী, আমার তো একটা সম্মান আছে, আর তোমার বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, আমি কেন এমন থাকবো? আমাকে তো তোমার এইভাবে রাখা উচিত না। আমি চিঠিতে এইভাবে বলতাম, কিন্তু ফোনে আর কিছু বলতাম না। এরপরে যখন মোবাইলের যুগ আসলো, সে তো আর বাংলাদেশে আসে না। তো তার বাবা সবসময় বলতো যে তুমি আসো না কেন, আসো, বিয়ে শাদি কইরা গেছো, একটা বাচ্চা আছে, বাচ্চাও তো দেখার দরকার আছে, বা বউ রাইখা গেছো, এভাবে কি মানুষ বিদেশে থাকে? হ্যাঁ আসো, আইসা বেড়াই যাও, ঘুরে যাও, ছেলেকে দেখে যাও। হ্যাঁ এইভাবে বলতো। আর আমার শাশুড়ি ফোনে কথা বললে বলতো কি, তুই বাংলাদেশে আসবি না, তোর Okay. ওখানে কি কোনো কিছুর অভাব আছে? তুই বাংলাদেশে এসে কি করবি? তোর বাংলাদেশে আসার দরকার নাই, তোর বউ বাচ্চা ভালো আছে, আমি আছি না, তোর বাপে আছে না, তোর আসার দরকার নেই। তো এইভাবে করতে করতে সে 8-9 বছর হয়ে গেছে, সে বাংলাদেশে আসে না। 8-9 বছর? হ্যাঁ, যখনই আমি বলি কি ব্যাপার, তোমার ছেলে বড় হয়েছে, তো তুমি কবে আসবা বাংলাদেশে? তো এভাবে কি এক ছেলেই থাকবে? এটার কি কোনো ভরসা? দেখতে কি ইচ্ছা করে না? এটা কেমন জীবন? আমি এইভাবে বলতাম, বলতে হ্যাঁ আসবো আসবো, এই বছর না আগামী বছর আসবো। আর যখন ওর মার সাথে ওর বাবা বলতো আসতে, কিন্তু ওর মা বলতো আসার দরকার নেই, আসবি না তুই, আমি তোরে বলছি তুই আসবি না। তার মানে এইভাবে থাকতে থাকতে বউ একসময় চলে যাবে, বউ থাকবে না। ও ওকে। আমার শাশুড়ির চিন্তাধারা এটা। হুম। তো আমার চিন্তা হয়েছে যে আমার তো ছেলে আছে, আমি আমার সন্তান ফেলাই কোথায় যাব? আর আমার বাবার বাড়ি তো বাবা মাও অসুস্থ, বাবা নাই, আমি কার কাছে যাব? ভাবিদের কথা কেন শুনবো? তার সাথে বরং স্বামীর বাড়ি আছি, ভালোই আছি। সবাই জানে আমি ঢাকা শহরে ভালোই আছি, কিন্তু আমার ফ্যামিলিগত কিভাবে আছি, আমার অন্তরে কতটা সুখ আছে, সেটা তো আমি অন্তর জানে আর আল্লাহ জানে। তো এইভাবে করতে করতে মনে করেন এই দেখে যে আমি ফোনে কথা বলতে পারি না, হ্যাঁ, ফোনে কথা বলি না। এরপরে সে আমাকে একটা মোবাইল দিবে, মোবাইলের যুগ যখন আসছে। এরপরে এখন ওর মা বলে কি যে না মোবাইল দিবি না।
তুই মোবাইল দিবি আর তুই ওই ফোনে টাকা খরচ করে বললাগে হারা রাত দিন কথা বলবি, বললাগে কথা বলার দরকার নেই। কি কথা বলবি, ফোনে কথা বলো না? তখন সে বলে কি যে ও তো ফোনে কোনো কথাই বলে না, তাই আমি কি করবো? ওর সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করে, আমার ছেলের সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করে। এরপরে কি ভেবে আমাকে একটা ফোন দেয়, ওই যে কালো নোকিয়া মোবাইলগুলো যখন বের হয়েছিল, একটা ফোন সে পাঠায় দেয়। তার ওইখান থেকে একটা লোক আসে, সে ওই লোকের মাধ্যমে সিম টিম কিনা সে পাঠায় দেয়, ওকে কইরা দেয় যে আমার যে কিনতে না হয় বা ফোনটা অফ না থাকে, এভাবে কইরা। তো এভাবে করে মনে করেন আমি তখন মোবাইল চালানো বুঝি না। হ্যাঁ, তো ওই ফোনটা নিয়ে আমার ননদের মেয়ে ব্যবহার করতো। ওকে। ও ননদের মেয়ে ব্যবহার করতো বা রাত বিরাত সবসময় ওর কাছেই ফোনটা থাকতো। ম্যাক্সিমাম ভাগই যদি ওর বাবা ফোন দিত তাহলে ফোনটা রিসিভ করতো ভাগ্নি। তো ওই ফোনে মনে করেন সে মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সে মেয়ে আমার ফোনে কথা বলে বিভিন্ন রকমের ছেলেদের সাথে। তা আমি তো ওগুলা আমি মনে করি ও ভাগ্নে, ওর মোবাইল নাই, ঠিক আছে, আমার তো মোবাইলের প্রয়োজন হয় না, ওর মামা ফোন দিলে তো আমাকে দিবি। তো এরপর আমাকে একদিন বকাঝকা করে ওর বাবা যে ফোনটা দিছি আমি আমার প্রয়োজনে তোমার সাথে কথা বলার জন্য, যখনই আমি রাতের বেলা ফোন দেই তখনই আমি তোমার ফোন পাই ওয়েটিং, আর ফোন পাই ভাগ্নির কাছে, কেন? আমি বলছি যে দেখো আমি তো ফোন চালাইতে পারি না, আমি তো বুঝি না, আর ফোনটা তো ওর তো ফোন নাই, ও আমার ফোনটা ও ব্যবহার করে, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নাই। ফোন দিলে তখন তো ওর কাছে থাকলেও অবশ্যই আমাকে দিবে যে তুমি ফোন দিছো। তো ও ঘুমাইতো এক রুমে, আমি ঘুমাইতাম আর এক রুমে। এরপরে ওরা একদিন বলি কি যে লিসা, তোমার মামা এরকমের আমার রাগারাগি করছে, ফোনটা যেহেতু তোমার কাছে থাকে, থাকুক ভালো কথা, তুমি এখন থেকে আমার কাছে ঘুমাইও। আমার কাছে ঘুমাইলে তো ফোনটা তো যখন তোমার মামা ফোন দেবে তখন নাইলে আমি কথা বললাম, আর সারাক্ষণ তোমার কাছে থাকলো, কোনো সমস্যা নেই। এরপরে ভাইয়া এখন তো ফোন দিলে ঠিকই ও আমার কাছে ঘুমায়, আমার সাথে কথা বলে, কিন্তু আমি তো টের পাই যে ওই মেয়ে কথা বলে। এখন আমার তো কিছু করার নাই, যেহেতু আমি আমার স্বামী তো আর আমার অতটা কেয়ারিং না, আমি তাদের বাধ্যে স্বীকারোক্তি, আমি তাদের কথা মতো আমার চলতে হয়। জি। ভালো কথা। এরপরে মনে করেন আস্তে আস্তে আমার শ্বশুর এক সময় অসুস্থ হয়ে যায়, সে ক্যান্সারে আক্রান্ত হয়, তার 3-4 বার করে অপারেশন হয়। এরপরে সে এখন বলতে গেলে তাকে বলা হয় যে তোমার বাবা অসুস্থ, তুমি আসো, যে বাবাও রিকোয়েস্ট করে, কিন্তু সে আসে না, কিন্তু তার মা তাকে পারমিশন দিচ্ছে না যে সে আসবে। আমি বলি যে দেখো মইরা গেলে হয়তো আর কোনোদিন দেখবা না, হ্যাঁ, অন্তত আইসা যাও, একবার আইসা গেলেও তো বাবারে দেখে গেলে, এরপরে মইরা গেল আফসোস থাকবে না, কিন্তু সে তো আফসোস করে, আসো। এদিকে ছেলেও মনে করেন 5 পাস করিয়া ফেলাইছে, 6-এ পড়ে। ওরে বাবা, সে তো বাবাকে দেখতে চায়। হ্যাঁ, ছেলে তো মনে করেন ওই যে 2.5 বছর রাইখা গেছে ছেলে 3 সালে, ওই যে মা এরকম করছে দেখে 15 দিন থাইকা চলে গেছে, তখন তো বইলে গেছে আমি আর আসবো না, যদি পারি নিয়ে যাবো বউ বাচ্চা, না তার আসবো না। হ্যাঁ, এই অবস্থা। ঠিক আছে, ভালো কথা। এখন তারে ফোনের পর ফোন করা হয়, সে আসে না, সে আসে না, না আসাতে আমাকে বলে কি যে এই তো আমি আগামী মাসের 15 তারিখ আসতেছি। আমি তো মহা খুশি, সবাই খুশি, আসতেছে, ভালো কথা। সে আসে না, না আসাতে ওদিন লাস্ট ডেট মনে করেন ডিসেম্বর মাসে, 11 সালের ডিসেম্বর মাস, তো আসার কথা, আসে নাই। এরপরে ওরে তার এক রুমের এক লোকের নাম্বার ছিল আমার কাছে, তার নাম্বার না পাইলে আমি ওই লোকের নাম্বারে কল দিতাম যে সে কোথায় আছে, কেন ফোন ধরে না, কেন ফোন দেয় না, টাকা পয়সা ঠিক মতো দেয় না, ছেলের বেতন দিতে হবে, এভাবে করে ওই লোকের মাধ্যমে মাঝে মাঝে যোগাযোগ করা হইতো। তো এখন হ্যাঁ ওর বাবার ফোনে ফোন দিতে আসি, কিন্তু ফোন বন্ধ। কি ব্যাপার, তাহলে সে আসার কথা বললো, সে কি কোনো পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হলো না কি হলো, একটা টেনশন না, যে তারিখ দেওয়া যে এই তারিখে সে আসতেছে। এরপরে সে আসতেছে না। এখন আমার ননদের হাজবেন্ড বলে কি যে আপনার কাছে কি অন্য কারোর নাম্বার আছে? আমি বলছি কি হ্যাঁ, তার এই রুমের একজন লোক আছে, তার নাম রশিদ, তার নাম্বার আছে, আমি তো মাঝে মাঝে তারে না পাইলে এই নাম্বারে কথা বলি, তার কাছে জিজ্ঞাসা করি, খোঁজ খবর নেই। এরপরে ঠিক আছে নাম্বারটা দেন, এই নাম্বারটা দিলাম সেই 12 সালে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা।
সে এরপর আমার ননদের হাজবেন্ড ফোন দিল ওই লোকের কাছে ফোন দিল। তখন আমার হাজবেন্ড রুমেই আছে, একই রুমে আছে। ওই যে সে আসার কথা তারিখ দিছে, সে আসে নাই, তো না আসাতে এখন বকাঝকা করবে না, রাগ করবে না, এই জন্য সে আর ফোন ধরে নাই। ফোন না ধরাতে আমার ওই ননদের হাজবেন্ড বলল কি যে ওকে বললেন যে ওর বাবা মারা গেছে, ওর আর আসতে হবে না, ও যখন খুশি তখন জানি বাংলাদেশে আসে। ওকে। হ্যাঁ, এই কথা বলার পরে সে চিৎকার দিয়ে উঠছে যে সত্যি আমার বাবা মারা গেছে। এখন আমিও তো পাশে, তখন আমি বলি কি ওই শোনেন না, আপনার ভাই কিন্তু কাঁদতে আছে, অবশ্যই আপনার ভাই রুমে আছে। And ওই লোকের জিজ্ঞাসা করে, রশিদ ভাই আপনার কাছে কি ও আছে, মনির আছে? বলে হ্যাঁ আছে। কয়, আপনি না বললেন যে নাই? বলে এই যে মাত্র রুমে ঢুকছে, আপনি কথা বলতেছেন, এই কথা শুনে এসে রুমে ঢুকেই চিৎকার দিছে। বলে ঠিক আছে, ওকে বলেন, শান্ত হইতে বলেন যে ওর বাবা এখনো মুমূর্ষু অবস্থায় আছে, হয়তো বা ওর জন্য পরাণরা অপেক্ষা করে, ওকে 2-1 দিনের ভিতর পাঠাই দেন। এরপরে মনে করেন তাকে ওই লোকটা তার টাকা টোকা দিয়া তাকে পাঠাই দিল। সে ফেব্রুয়ারি মাসে 17 তারিখ আসলো বাংলাদেশে 12 সালে। সে যে 3 সালে গেছে আর 12 সালে আসছে আইসা দেখছে তার বাবা খুবই মুমূর্ষু, মানে ক্যান্সার রোগী। তো 17 তারিখ আসলো, তা মার্চ মাসে 3 তারিখ তার বাবা মারা গেল। ও ওকে। বাবা মারা গেল। এরপরে মনে করেন আমার জীবনের ঝড় শুরু হয়ে গেল। যে এখন আমার ননদরা আমাকে বলে যে তুই তো এতদিন তো শ্বশুরের আন্ডারে ছিলি, তোর শ্বশুর তোরে দেখছে, তোর শ্বশুর তোরে কেয়ার করছে, এখন তোরে কে দেখবে, এখন তুই কার কাছে থাকবি? এখন এইখানে তো স্বামীরও কিছু নাই, তোর শ্বশুরেরও কিছু নাই, এখন তুই চলে যা, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। এরপরে মনে করেন আমার স্বামী আমার পক্ষে আছে কিছুদিন। এরপরে তারা কি করলো, বলে কি যে তোর বউয়ের সাথে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক আছে, তো মোবাইলে অনেক কথা বলে। তাই এখন আমি বলি কি যে আমি তো সহজে কারোর সাথে কথা বলি না, আর এই ফোন দিয়ে তো আপনার মেয়েরা, আপনার নাতি কথা বলতো, আমি তোর কথা বলতাম না। ঠিক আছে, খুঁজে বের করেন যে আমার সাথে কার সাথে সম্পর্ক আর আমি কোথায় যাই। আমার ছেলে যে কিবরিয়া ভাই স্কুলে যাইতো, আমি কিন্তু স্কুলে যাইতাম না, কেন আমি মনে করেন সবসময় একটু পর্দায় থাকার চেষ্টা করতাম, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি সহজে বাইরে বের হইতাম না। যে আমার স্বামী নাই, আমার একজন একটা কথা বলতেই পারে, একজন একটা কথা বলে ফেলাইতে পারে, যেহেতু আমার ঘরের পরিস্থিতি ভালো না, আমার ঘরের মানুষই আমার পছন্দ করে না, ভালোবাসে না, তাহলে আমার তো সেইভাবে চলতে হবে। এইভাবে করতে করতে এখন মনে করেন আমার স্বামীরে এমনভাবে করে লইছে। হ্যাঁ, এরপরে আমার স্বামী বলে কি ঠিক আছে মা, অনেক বছর তো একত্র ছিল, এখন তাইলে একটা কাজ করেন, ওরে আমার ছেলে নিয়ে একটা আলাদা রুম ছাইরা দেন, আমি যতটুকু পারবো দেবো, যেমনি পারে ও চলবে ছেলে নিয়ে। এখন আমার শাশুড়ির কথা হচ্ছে যে না, আমি তো রাখবো না, আমি তো আগেই তোকে বলছি। আর আগেই তার নাকি একটা প্ল্যান ছিল যে যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, এখন আমার বাচ্চাটা একটু বড় হোক, বড় হওয়ার পরে আমাকে তার ছেলের কাছ থেকে বিদায় করে দিবে। এরপরে মনে করেন এখন তো বিভিন্ন রকমের কথা, এখন আমি তো কথা জীবনেও শুনি নাই, বা কি করব। এখন আমার স্বামী পারতেছে না আমার শাশুড়ির সাথে। এখন আমার স্বামী বলে কি ঠিক আছে মা, তাহলে আমি তো বাড়িঘর করতে টাকা দিছি, তাহলে আমার কিছু টাকা দেন, আমি দেশের বাড়ি ঘর করে ওরে দেশের বাড়ি রাখি। না, তা হবেই না, তা হবে না, তাকে বিদায় করা চাই। এখন কি করলো, দেখে যে না আমার স্বামীও মোটামুটি আমার পক্ষে আছে। এরপরে আমি বলি কি দেখো, ছেলে তো বড় হয়েছে, এখন ছেলে তো আর অবুঝ না, হ্যাঁ ছেলেও বোঝে, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, বা তোমার যে আত্মীয় স্বজন আছে, আশেপাশের লোক আছে, হ্যাঁ তুমি তাদের সবার কাছ থেকে খোঁজ খবর নাও আমি কোথাও গেছি কিনা। এরপরে মনে করেন এখন কোনো কিছু না পাইয়া, আমার এক বোন আছে সায়দাবাদ, মাঝে মাঝে আমার ননদদেরকে নিয়ে যাইতাম, আমার এই ছেলেকে নিয়ে যাইতাম। হ্যাঁ, আমি একা কখনো যাইতাম না, বা বেশিরভাগই আমার শ্বশুর আমাকে দিয়ে আসতো, আর আবার সেই গিয়ে নিয়ে আসতো। এখন বলে কি যে ঠিক আছে, কোথাও কোনো ইয়া নাই, এর বোনের সাথে সম্পর্ক আছে, বোনের হাজবেন্ডের সাথে। আমার বোনের 2 মেয়ে কলেজে পড়ে, এখন আর এক বাচ্চা হয়েছে, এখন 3 বাচ্চা। তো এইভাবে করতে করতে কিভাবে যে কি হইলো, এরপরে আমার স্বামী বাহিরে চলে গেল। হুম। আমি
আমি অসুস্থ, এই এত বাজে টেনশনে আমি অসুস্থ হয়ে গেছি। এখন আমার স্বামী আমাকে বলে কি, দেখো এত বছর আমার বাবা ছিল, বাবার ইয়াতে তুমি থাকতে পারছো, এখন যে পরিস্থিতি আমিও তো বাইরে চলে যাবো, তা তুমি এখানে থাকতে পারবে না। তার সাথে একটা কাজ করো, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, তুমি আপাতত কিছুদিন যাইয়া তোমার বাবার বাড়ি থাকো। আমার মাও নাই, মাও মারা গেছে এর ভিতরে 10 সালে। এখন আমি বলি কি, আমি এত বছর তোমাদের বাড়িতে থাকলাম, আর এখন আমি বাপের বাড়ি যাই থাকবো, ছেলে বড় হয়েছে, ছেলে স্কুলে পড়ে, ছেলে তখন 6-এ পড়ে। ওকে। তখন এখন আমি কার কাছে গিয়ে থাকবো, আর ছেলের লেখাপড়া কি হবে? বলে কি, তো ছেলে থাকুক, তুমি যাও। এবার আমি বলি কি যে ঠিক আছে, আমাকে বলে কি, যেহেতু তুমি অসুস্থ, তুমি দেশে যাই একটু ঘুরে ফিরে আসো, সুস্থ হয়ে যাবা। আমি কাছে কি ঠিক আছে, তাইলে আপনিও চলেন, আপনিও গিয়ে বেড়াই আসবেন, আর আমিও দেখি যদি সুস্থ হই। ঠিক আছে, তাও থাক, ওর পরীক্ষা চলে। এখন আমাকে তার এই বাড়ির এক ভাড়াটিয়া বলে কি যে তুমি কোথাও যাইও না, তোমার পিছনে বড় ষড়যন্ত্র চলে। আচ্ছা। হ্যাঁ, আমি কই কেন আপা, কি ষড়যন্ত্র? বলে তুমি যদি এই বাড়ি থেকে বের হও, এই বাড়িতে আর উঠতে পারবে না, তোমার এই বাড়ি থেকে বিদায় দেওয়ার প্ল্যান চলতেছে। তা এখন এই কথা শোনার পরে আমি বলছি কি ঠিক আছে, আমি কোথাও যাব না, ছেলের পরীক্ষা, তো পরীক্ষা শেষ হয়ে নেক, তারপরে আমি ছেলেকে নিয়েই তোমাকে নিয়ে বেড়াইতে যাব। বলে আমার তো অত সময় নেই, আমি তো চলে যাব, তাই তুমি যাও এখন। আমি বলছি না, আমি যাইতে পারবো না। এরপরে মনে করেন তারা কিতে কি করছে কি জানি না, মনে করেন আমার একেবারে আমি এত অসুস্থ, মরার অবস্থা। এখন আমার ভাইদেরকে ফোন দেয়, আপনার বোন অসুস্থ, আপনার বোনকে আইসা নেন। তা আমার ছেলের কাছে টাকা নাই, ওর বাবা মারা গেছে, ও হঠাৎ আইসা পড়ছে, হ্যাঁ, তো এখন কি করবে? এরপরে আমি যাই না, না যাওয়া তো মনে করেন এরকমের করতে করতে 1 মাস শেষ হয়ে যায়। সে যে ফেব্রুয়ারি মাসে 17 তারিখ আসছে, মার্চ মাসের 3 তারিখ তো তার বাবা মারা গেছে। এই মার্চ মাসটা সে ছিল তো এইভাবে গন্ডগোলের ভিতরে। এরপরে একদিন মার্চ মাসের লাস্ট তারিখে আমি আর সে শুয়ে আছি, আমার শাশুড়ি গিয়া বলে কি, এই ওঠ, আমার হাজব্যান্ডকে বলে এই ওঠ। এখন বলে কি, কেন মা, কোথায় যাব? বলছে ওঠ, এদিকে আয়। গেছে অন্য রুমে ডাইকে নিয়ে, পাসপোর্টটা ছিল তার মায়ের হাতে। বলছে তুই এখন এয়ারপোর্ট যাইয়া পাসপোর্ট ওকে করে তুই কালকে সকালের ভিতর চলে যাবি, তুই থাকতে পারবি না। আমি তো তখন থাকলে তো আমি খাবো। আমি থাকলে তো তুমি খাবো মানে কোথায় যাচ্ছ? এই যে আমি কিছুক্ষণ পরে চলে যাচ্ছি, এই এপ্রিলের 1 তারিখ। এখন আমি তো এটা শুই না, আমি কান্নাকাটি শুরু করে দিছি। আমি কই দেখো তোমার এই পরিস্থিতি, তোমার মা বোনরা এরকমের করে, তাহলে আমি ছেলেটা নিয়ে কি করব? আর না জানি আমার এরা মাইরেই ফেলাইবে, আমি থাকতে পারবো না। তাহলে তুমি আমার সাথে ওয়াদা করে যাও যে তুমি আবার কবে আসবা, তুমি কবে আসতেছো? এরপরে বলে কি, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমার ছেলে বড় হয়েছে, আমি তো বাবা মারা গেছে এই জন্য আসছি, তো আমার ওইখানের চাকরির মেয়াদ শেষ, তো আমার এমনি মনে করো এই বছরের জুন মাসে আমি আসতাম, হয়তো একেবারে আসতাম না, হয়তো ছুটিতে আসতাম, তো এখন আমি যাই, তো জুন মাসে আমি অবশ্যই আসবো। আমি বলছি না, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এত বছরে আসো নাই, তোমার বাবাও এত রিকোয়েস্ট করছে, আমি এত রিকোয়েস্ট করছি, তুমি আসো নাই, এখন তুমি চলে গেলে, তোমার মা করে ইয়া, তোমার বোনরা করে ইয়া, তাহলে আমারও জানে রাখবে না, আমারও মেরে ফেলাইবে, আমার ছেলেরও মেরে ফেলাইবে, আর তুমি তো আর আসবাই না। এরপর আমার হাতে হাত দিয়ে বলে কি, না আমি তোমার সাথে ওয়াদা করছি, আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলের জন্য আমাকে আসতে হবে, আমি চলে আসবো, আমি আমার ডেট শেষ জুন মাসে, আমি জুন মাসে ঠিক চলে আসবো। আমি বলছি ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। এরপর ঠিক ওই সময় ওর মা বলছে কি, তুই যে এই যাও, তুই আর বাংলাদেশে আসবি না, এটা আমার লাস্ট কথা। আর ওই যে বাজে কথা বইলা টইলা মোবাইল নিয়ে গেছে। এখন আমার স্বামী কয় কি যে ঠিক আছে মা, আমি মোবাইল তোমার কাছে দিয়ে গেলাম, ও মোবাইলে কথা বলবে না। আর আমি জানি যে প্রায় সময় রাত জায়গা আমার সাথে কথা বলতো, আমিই কথা বলতাম। এখন তোমার যদি সমস্যা হয়, আর তুমি তো সেই শুরু থেকেই বলছো যে না ফোনে কথা বলা যাবে না, ফোন দিতে না করছো, এবং ঘরে যে ফোন, সেই ফোনেও তোমরা আমাকে কথা বলতে দিতা না, তাও তোমরা বাহির থেকে শুনতা। আমি একটা চিঠি দিলে সেই চিঠিটা তোমরা ওর কাছে পৌঁছাইতা না, সেটা তোমরা গোপন করতা।
এরপরে এরপর মনে কি? করেন সে আবার জুন মাসের 25 তারিখ সকালবেলা হঠাৎ আইসা পড়ে। আসছে। হ্যাঁ আচ্ছা। আইসা পড়ছে। আইসা বলে কি আমি তোমার সাথে ওয়াদা করছি না, দেখছো আমি আসছি। আর আমার মা আমাকে যতই বলুক যে আসবি না, হুম। আমার ছেলে এখন বড় হয়েছে, আমার সংসার দরকার আছে। আইসা পড়ছে। কিবরে ভাই আসার পরে মনে করেন কয়েকটা দিন সে ভালো ছিল, আমাদের সম্পর্কটা ভালো ছিল। এরপরে যে কি দিয়া কি হয়েছে আমি বলতে পারি না। এরপরে আমার শাশুড়ি আমাকে দেশে নিয়ে দিয়ে আসছে। দিয়ে আসার পরে আমার স্বামী বলে কি ঠিক আছে তুমি কিছুদিন থাকো, আমি তো আসি। এরপর 2 মাসের মধ্যে সে আবার আমাকে দেশে রাইখা, কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নেয় না। ছেলে এদিকে ওরে রাইখা দিছে, ওরে রাইখা আমাকে নিয়ে গেছে যে অসুস্থ, সে দেশের বাড়ি হাঁটাচলা করে সুস্থ হবে, মানে হুম। মিথ্যা বাহানা।